আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। A1 ল্যাপটপ সার্ভিস সেন্টারের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব ল্যাপটপের প্রাথমিক টেস্টিং কিভাবে করতে হয়। যারা একেবারেই নতুন রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা থাকবে। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। আর যারা পুরাতন টেকনিশিয়ান রয়েছেন, দক্ষ এবং এক্সপার্ট রয়েছেন, তাদের জন্য থাকবে নতুন নতুন কিছু টিপস এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় অথবা পুরনো কিছু কথা পুনরাবৃত্তি। ল্যাপটপ খোলার আগে অবশ্যই ধৈর্য ধরে অ্যাডাপ্টারের কন্ডিশন এবং ডিসি পোর্ট লাগিয়ে অবশ্যই চেক করে নিতে হবে যে ল্যাপটপের কন্ডিশন কোন অবস্থায় আছে। এখানে যে ল্যাপটপের বোর্ডটা দেখছেন, এটা হচ্ছে 840G2 এর মাদারবোর্ড। সর্বপ্রথম আমাদের মাদারবোর্ড নেওয়ার পরে তার কন্ডিশন কোন অবস্থায় আছে সেটা লক্ষ্য করতে হবে। এই বোর্ডটাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ধুলো এবং বালু রয়েছে, প্রচুর পরিমাণ ময়লা রয়েছে। আমি যদি দেখাই, এই যে দেখেন, একেবারে কম্পোনেন্টের যে গোড়া রয়েছে, গোড়ায় অনেক ধুলো। সর্বপ্রথম এই ধুলোগুলো, এই যে ময়লা যেগুলো রয়েছে শুকনো, এই ময়লাগুলো আমাদেরকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমাদের ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কি না এটা অবশ্যই চেক করতে হবে। তার আগে দেখেন, প্রত্যেকটা আইসির গোড়ায়, ক্যাপাসিটর গোড়া এবং অন্যান্য যে কম্পোনেন্ট রয়েছে সবগুলোর গোড়া একেবারে ধুলায় আবৃত, মানে প্রচুর পরিমাণ ধুলা। এই অনেক সময় হয় যে এই ধুলার কারণে লাইনগুলো প্রপারলি ভোল্টেজ যে রয়েছে ভোল্টেজটা জেনারেট করতে পারে না। এই ময়লার কারণে আমাদের মাদারবোর্ডে ভোল্টেজ না থাকার কারণে ভোল্টেজটা ভালোভাবে প্রপারলি পৌঁছাতে পারে না, এই জন্য এটা রান করে না বা বোর্ডটা রানিং থাকে না। এখন তুলি ব্রাশ দিয়ে এই ধুলোগুলো একেবারে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি প্যাডের উপরেই এই ময়লাগুলো তুলে ফেলছি যাতে ক্যামেরায় এটা দেখা যায়, অন্যথায় আমি অন্য সাইডে অথবা অন্য জায়গায় এই ময়লাগুলো পরিষ্কার করতাম। ক্যামেরার কারণে এর সামনেই করা হচ্ছে এবং প্যাডের উপরেই এই ময়লাগুলো পড়ছে। অনেক বালু দেখেন, এখন অনেকটা পরিষ্কার হয়েছে, তাও পরিপূর্ণ পরিষ্কার হয় নাই। এখন এটা আমাদের থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তার আগে অপর প্রান্তেও ময়লাগুলো ভালোভাবে কোনো কিছু ছাড়াই শুধু তুলি ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে ক্লিন করে নিতে হবে। দ্বিতীয় স্টেপে আমাদের দেখতে হবে কোনো কম্পোনেন্ট পুড়ে গেছে কি না, ফেটে গিয়েছে কি না, অর্থাৎ ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কি না, এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করতে হবে। কেননা কাজের অর্ধেক বিষয় হচ্ছে ফিজিক্যালি ড্যামেজ, অর্থাৎ অধিকাংশ সময় এই ফিজিক্যালি ড্যামেজ যখন চোখে ধরা পড়ে তখন অতি দ্রুত কাজটা সলভ হয়ে যায়। এই জন্য যারা বিজ্ঞ টেকনিশিয়ান রয়েছেন তাদের চক্ষুটা হয় প্রচুর কুখার বলে, মানে এটা হচ্ছে যাতে মাদারবোর্ড নেওয়ার সাথে সাথে তারা ফিজিক্যালি ড্যামেজ এক নজরে ধরা পড়ে। যে যত বিজ্ঞ তার দৃষ্টিটা তত সূক্ষ্ম। এই জন্য যারা এক্সপার্ট টেকনিশিয়ান রয়েছেন তারা খুব দ্রুতই এই সমস্ত ফিজিক্যালি ড্যামেজ খুব সহজভাবে ধরতে পারে। এই জন্য আপনারও দক্ষ হয়ে উঠতে হবে। যারা নতুন রয়েছেন আপনিও পারবেন যে মাদারবোর্ড নেওয়ার সাথে সাথে এই ফিজিক্যালি ড্যামেজগুলো চেক করে ধরতে, কিন্তু আপনার জন্য একটু সময় লাগবে। আপনি যত দ্রুত এবং খুব মনোযোগের সাথে ক্যাপাসিটর গোড়ায়, রেজিস্টরের গোড়ায়, মসফেটের গোড়ায় এবং আইসির গোড়ায় গোড়ায় প্রত্যেকটা ভালোভাবে যখন আপনি
চেক করে দেখবেন, তখন তত তাড়াতাড়ি এক্সপার্ট হয়ে উঠবেন। আর সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে, র্যামে প্রচুর ময়লা থাকে। অবশ্যই র্যামটা আপনারা দেখে নেবেন এবং ক্লিন করে নেবেন। অনেক সময় এই ময়লার কারণে র্যামটা পায় না, ডিসপ্লে আসে না, সেটা অন্য একটা ইস্যু বা বিষয়, সেটা নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও তৈরি করব। এখন হচ্ছে এই র্যামটায় দেখেন অনেকটা ময়লা রয়েছে। এটা অনেক সময় এই র্যাম শর্ট থাকার কারণেও মাদারবোর্ডে পাওয়ার থাকে না। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে স্টেপ বাই স্টেপ ফুল একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। এখন এই ভিডিওর মধ্যে হচ্ছে ফিজিক্যালি ড্যামেজ যে আপনি চেক করবেন, সেটা কিভাবে চেক করবেন, কোথা থেকে শুরু করবেন এবং কোথায় শেষ করবেন, কিভাবে আপনি আপনার চক্ষু দিয়ে এই ফিজিক্যালি ড্যামেজটা যে পুড়ে গিয়েছে কিনা, কোনো কম্পোনেন্টের লেগ ফাঁকা আছে কিনা, সেগুলো ভালোভাবে দেখতে হবে। সেগুলো কিভাবে দেখবেন? আপনি সহজ ভাষায় বা সহজভাবে দেখতে পারেন। প্রত্যেকটার একটা একটা সেকশন আছে। প্রত্যেকটা একটা আইসি দেখবেন, মাদারবোর্ডে একটা আইসি দেখেন, একটা আইসি তার আশেপাশে অনেকগুলো কম্পোনেন্ট, এটা হচ্ছে একটা সেকশন। দেখেন, এটা আপনি যদি ড্যামেজগুলো দেখতে চান তাহলে ইনটু ক্লক অর্থাৎ আইসি যে নাম্বার রয়েছে সেভাবেও দেখতে পারেন, অথবা ঘড়ি যেভাবে ঘুরে ঠিক সেইভাবে আপনি কম্পোনেন্টগুলো চেক করতে পারেন। অর্থাৎ একটি আইসি তার আশেপাশে যে কোনো এক সাইড দিয়ে, যেমন এই সাইড দিয়ে আপনি যদি শুরু করেন, এই সাইড দিয়ে একটা চেক দিতে পারেন। প্রত্যেকটা কম্পোনেন্ট আইসির লেগগুলো আগে ভালোভাবে দেখতে হবে, কি কন্ডিশনে আছে, জং ধরা আছে কিনা, ফাঙ্গাস আছে কিনা, কোনো আইসির লেগ উঠানো কিনা। তারপরে আশেপাশে যেগুলো কম্পোনেন্ট রয়েছে, যেমন ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড, ট্রানজিস্টর যেগুলো রয়েছে, ভালোভাবে একেবারে খুব মনোযোগের সাথে দেখবেন। যখন আপনি একটা সেকশন দেখে ফেললেন, তখন অপর আরেকটা সেকশনে যাবেন। যেমন এটা শেষ, তারপরে উপরে দেখলাম এতটুকু, বাস এতটুকু হয়ে গেল। তারপরে আবার এতটুকু দেখতে পারি, এতটুকু হয়ে গেল। তারপরে আবার এই সেকশনটা দেখতে পারি, এতটুকু। ভালোভাবে খেয়াল করে যখন একটা মাদারবোর্ড বারবার আপনি দেখবেন, অথবা কয়েকটা মাদারবোর্ড ভালোভাবে যখন আপনি এভাবে চেক করবেন, দেখবেন আপনার অনেকটা ইজি হয়ে যাবে। প্রথম প্রথম যদিও একটু সময় লাগবে, কিন্তু পরবর্তীতে যখন আপনি বিজ্ঞ হয়ে যাবেন অথবা এই বিষয়টা আপনার আয়ত্ত হয়ে যাবে, তখন এত মনোযোগ বা এত রুলস আপনার খেয়াল করার প্রয়োজন পড়বে না। আপনি অল্পতেই সমস্যাগুলো ধরতে পারবেন এবং আপনার চোখে ধরা পড়বে। এই জন্য আপনার প্রাথমিক অবস্থায় খুব ভালোভাবে এগুলো রুলস ফলো করতে হবে এবং দেখতে হবে। দেখেন, প্রত্যেকটা আইসে রয়েছে, লম্বা আইসে রয়েছে, তারপরে স্কোয়ার আইসে রয়েছে। যেইগুলো আইসে রয়েছে খুব ভালোভাবে, বিশেষ করে তার লেগগুলো এভাবে ঘুরিয়ে বা উঁচা নিচা করে বাঁকিয়ে বাঁকিয়ে ভালোভাবে দেখতে পারবেন। এবং ছোট ছোট যেগুলো কম্পোনেন্ট রয়েছে সেগুলো খুব মনোযোগ দিয়ে তার লেগগুলো চেক দিবেন। অনেক সময় আছে সামান্য একটু ফাঙ্গাসের কারণে তার প্রপারলি ভোল্টেজ বা যে ডাটা জেনারেট করতে পারে না, যার কারণে বোর্ডটা শর্ট থাকে। অনেক সময় হয় এই ফাঙ্গাসের কারণে মাদারবোর্ডটা ডেড অবস্থায় থাকে। যখন খুলে আমরা ওয়াশ দিই বা পরিষ্কার করি, তখন আবার অটোমেটিক বোর্ডটা রেডি হয়ে যায়। এই জন্য এই ফাঙ্গাস এবং ময়লাগুলোর কারণেও অনেক সময় মাদারবোর্ড শর্ট বা ডেড থাকে। এই জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুকনো ময়লা অথবা ধুলা বালু যদি থাকে, সেগুলো শুকনোভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে তারপরে এগুলো থিনার দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিতে পারেন যদি অবস্থা খুব খারাপ থাকে। আমার এই বোর্ড যেহেতু মোটামুটি ছিল, শুধু শুকনো ময়লা ছিল, মোটামুটি পরিষ্কার করার কারণে অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। এই জন্য এখন আমরা দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টেপ হলো যে আমাদের কম্পোনেন্টগুলো চেক করতে হবে। এখন হচ্ছে একটা মাদারবোর্ডের মধ্যে হাজারো কম্পোনেন্ট। এখন এই হাজার কম্পোনেন্টের মধ্যে আমি কোথা থেকে শুরু করব? আপনি যদি দেখেন
একটা মাদারবোর্ডে প্রচুর পরিমাণ কম্পোনেন্ট, অনেক। এখন আর কোনটা সমস্যা এবং কোনটা থেকে শুরু করব, যারা একেবারে নতুন রয়েছেন তাদের জন্য এটা একটা অনেক চিন্তার বিষয় যে কোনটা থেকে কোনটা চেক করব। এই জন্য সহজের জন্য আমি আপনাকে সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি রেড প্রুফ আপনি গ্রাউন্ডে রেখে দিলেন। এখানে যতগুলো ফুকা রয়েছে ছোট ছোট করে মার্ক করা, এগুলো সবগুলো হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ নেগেটিভ, যেটায় গ্রাউন্ড। এই যে আর হচ্ছে মিটার পরিমাপের ক্ষেত্রে অবশ্যই ব্লাক দিয়ে, মিটারের ব্লাক দিয়ে আমরা পরিমাপ করব দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। এই জন্য এটার রুলস হলো রেড রাখতে হবে গ্রাউন্ডে এবং ব্লাক দিয়ে এটাকে পরিমাপ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে আমার সিএলআরটাকে বের করতে হবে, ফার্স্ট মসফেট, সেকেন্ড মসফেট এবং তারপর হচ্ছে সিএলআর। জ্যাকপোর্টের আশেপাশেই থাকে সিএলআরগুলো চেক দিতে হবে। এখানে সিএলআরটা আমি 19 ভোল্ট শর্টের ক্ষেত্রে বলেছিলাম যে সিএলআরটা সবসময় শর্ট থাকবে, আর 19 ভোল্ট যদি ক্লিয়ার থাকে সেক্ষেত্রে 19 ভোল্টের শর্ট না থাকলে ডায়োড মোডে ভ্যালু অনেক সুন্দর থাকবে এবং 3 ডিজিট থাকবে। তারপরে হচ্ছে প্রত্যেকটা কয়েল, যেগুলো কয়েল রয়েছে সেগুলো আমার পরিমাপ করে নিতে হবে। দেখেন এখানে আমি একটা একটা করে কয়েলগুলো দেখাচ্ছি। এই যে কয়েল যেগুলো আছে সেগুলো 3 ডিজিট। 3 ডিজিট মানে হচ্ছে নো শর্ট, কোনো শর্ট নেই। তবে পিসিএস এবং সিপিইউ, এটা যেহেতু এসওসি বোর্ডের ক্ষেত্রে এখানে 2 ডিজিট দেখাবে, মানে এসওসির যে কয়েল রয়েছে সেই কয়েলে প্রপারলি 3 ডিজিট আসবে না, এখানে 2 ডিজিট আসবে। তবে যদি 00 হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শর্ট হয়। এখানে দেখেন 2 ডিজিট রয়েছে, মানে এটা কোনো শর্ট নেই। আর সহজ পদ্ধতি হলো, যখন আপনি ভ্যালু কম পাবেন তখন আপনি এটা বাজার মোডে রেখে দেখতে পারেন। যদি বাজার মোডে একেবারে 00 হয়ে যায় তাহলে এটা প্রপারলি শর্ট, অন্যথায় এটা শর্ট নয়। দেখেন এখানে আমি যখন বাজার মোডে দিয়েছি তখন শর্ট দেখা যাচ্ছে না বা 00 হচ্ছে না, অতএব এখানে শর্ট নেই। তবে 2 ডিজিট মানে শর্ট মনে করা যাবে না, এটা এসওসির পাশে 3 ডিজিট আসবে না, সবসময় 2 ডিজিট আসবে। তারপরে অপর কয়েল আমরা দেখতে পারি, এই যে এটা সম্ভাব্য র্যাম কয়েল 3 ডিজিট, ওকে, কোনো শর্ট নেই। শর্ট থাকলে কিন্তু 00 থাকবে, অথবা 2 ডিজিটে নেমে আসবে, অথবা 1 ডিজিট থাকবে, আর বাজার মোড়ে 00 হয়ে যাবে। এখানে যেগুলো কয়েল রয়েছে সবগুলো আমি চেক করে নিলাম। দেখেন এখানে কোনো শর্ট পাওয়া গেল না। আর গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে বায়োস যে চিপ রয়েছে, মেইন যে বায়োস চিপ, অবশ্যই এই বায়োস চিপের 8 নাম্বার পিন অবশ্যই চেক দিতে হবে। এই যে দেখেন দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ব্যাটারিটা আমি একটু সরিয়ে নিচ্ছি। এই যে দেখেন বায়োসের 8 নাম্বার পিন অবশ্যই আমাদের চেক করে নিতে হবে। এই যে একটা ডট, এই ডট হবে 1 নাম্বার পিন, অতএব এই ডটের বিপরীত সাইড হবে আমার 8 নাম্বার পিন। যেহেতু 8 লেগের বায়োস চিপটা হচ্ছে 8 লেগের, এই 8 নাম্বার পিন আমার থাকবে 1 নাম্বার পিনের বিপরীত। অতএব এন্টি ক্লক যেহেতু আমরা গুনে 8 নাম্বার পিন দেখে নিতে পারবো। এই যে দেখেন 8 নাম্বার পিন, অনেক কন্ডিশন সুন্দর, যে কোনো শর্ট নেই। 3 ডিজিট যদি থাকে তাহলে আমার এসওসি ঠিক রয়েছে, কোনো সমস্যা নেই। আর যদি শর্ট দেখা যায়, যদি বায়োস চিপের 8 নাম্বার লেগ যদি শর্ট পাওয়া যায় তাহলে কিন্তু আমার এসওসি শর্ট, এই বোর্ড দিয়ে আর কিছু করাই যাবে না এবং এটা রিপেয়ার হবে না। তবে অবশ্য আপডেট যেগুলো জেনারেশন রয়েছে
সেগুলোর ক্ষেত্রে অনেক সময় আইও শর্টের কারণেও এই চিপের 8 নাম্বার লেগটা শর্ট দেখা যায়। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা টেস্টিং। যদি আপনি এই 8 নাম্বার পিনটা শর্ট পান, সেক্ষেত্রে যদি আপডেট জেনারেশন না হয়, তাহলে আপনি এটা, অর্থাৎ আপডেট বলতে 10 জেনের উপরে যেগুলো মাদারবোর্ড, সেটাকে আমি আপডেট হিসেবে বলতে পারি। আপনার বোর্ডের সিপিইউ শর্ট নাকি পিসিএইচ শর্ট, এটা কিভাবে বুঝবেন? কোন স্থানে বা কোন কম্পোনেন্টের গোড়ায় চেক করে আপনি বুঝতে পারবেন, সেটা থাকবে পরবর্তীতে অপর কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই বোর্ডটার মেইন সমস্যা কোথায় সেটা আমি ডায়াগনস্টিক করার পরে বা টেস্ট করার পরে আমি আপনাদের কাছে আসছি। এই বোর্ডটা স্টেপ বাই স্টেপ টেস্ট করার পরে আমি সমস্যা পেয়েছি বা সমস্যা ধরা পড়েছে যে এখানে, এই যে দেখেন একটা ক্যাপাসিটর, আমি জুম করে দেখাচ্ছি। এই ক্যাপাসিটরটা মূলত শর্ট। এই শর্টের কারণে আমার পাওয়ারটা আসছিল না। যখন আমি এই ক্যাপাসিটরটা, যে ক্যাপাসিটরটা দেখছেন, যদি ভালোভাবে একটু জুম করে দেখতে পাবেন যে ক্যাপাসিটরটা পুড়ে গিয়েছে এক সাইডে, কিন্তু এটা আমার নজরে বা আমি ফিজিক্যালি যে ড্যামেজ ছিল সেটা আমার চোখে ধরা পড়েনি, যার কারণে আমার টেস্ট বাই টেস্ট বা পয়েন্ট বাই পয়েন্ট খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসতে হয়েছে। কিন্তু সবার প্রথম যদি আমার ফিজিক্যালি ড্যামেজে যদি আমার এটা চোখে পড়তো, দেখেন এই যে দেখা যাচ্ছে এক সাইডে কালো হয়ে রয়েছে, যদি এটা আমার চোখে পড়তো তাহলে এত দূর বা অনেক সময় ব্যয় করতে হতো না। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ ফিজিক্যালি ড্যামেজ চেক করা এবং চোখের দৃষ্টিকে তীক্ষ্ণ করা। পরবর্তীতে অপর কোনো ভিডিওতে নিয়ে আসব ভোল্টেজ কীভাবে স্টেপ বাই স্টেপ সিগন্যালগুলো কোনটার পরে কোনটা জেনারেট হয় এবং টেস্টের ক্ষেত্রে কিভাবে টেস্ট করতে হয়। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনায় সকলেই দোয়া করবেন যেন ভালো জিনিস আপনাদের কাছে শেয়ার করতে পারি এবং যারা এক্সপার্ট রয়েছেন তাদের সুপরামর্শ চাচ্ছি।